সারা পৃথিবীকে তিনি শুনিয়েছেন শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 5ই আগস্ট দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের গদি ছেড়ে, বাংলাদেশের মানচিত্র ছেড়ে, এদেশের মাটি এবং বাতাস ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন না যান নাই? এখন কোথায় থাকলো তোমাদের কথা? আওয়ামী লীগের যারা শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে বলেছিল শেখ হাসিনা পালায় না, এখন তোমরা কি বলবো? শেখ হাসিনা পালায় কি পালায় না? কেন করলো শেখ হাসিনা এই কাজ? শেখ হাসিনার ইন্টেলিজেন্স বাহিনী ছিল, রাষ্ট্রীয় সকল গোয়েন্দা বাহিনীর বাইরে তার নিজস্ব আলাদা গোয়েন্দা বাহিনী ছিল। তারা অবশ্যই তাকে বলেছিল যে আবার যে অবস্থা, ক্ষমতায় থাকা যাবে না। কিন্তু তিনি মন করেছিলেন বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের লোকেরাও তারা জানতো, এদেশের মানুষেরও বিশ্বাস হয়ে গিয়েছিল লক্ষ মানুষকেও যদি খুন করতে হয়, লক্ষ মানুষের খুনের মধ্য দিয়েও শেখ হাসিনা গদিতে অটল থাকবে। কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। ইতিহাস প্রমাণ করে যে দেশের মানুষ হাসি মুখে প্রাণ দিতে জানে, যারা নিজেরা মরতে শেখে তাদেরকে কেউ মারতে পারে না। শেখ হাসিনা মারতে পারে নাই। শেখ হাসিনাকে নিজের কল্পিত বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী এই দলটিকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করে তুলেছে। বর্তমান পৃথিবীতে নিকট অতীতে এমন ভীরু, এমন ভিতর দিন পৃথিবীতে আর কোন জাতি তাদের ক্ষমতার মস্তদে দেখে নাই। আমার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এতদিন পর্যন্ত এই ধরনের একজন দায়িত্ব জ্ঞানহীন, এই ধরনের একজন ভীতু মানুষ ক্ষমতার মস্তদে ছিল, এটা বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয়। এই লজ্জার দায় আওয়ামী লীগের, এই লজ্জার দায় তাদের যারা শেখ হাসিনাকে এইভাবে বছরের পর বছর জোর করে ক্ষমতায় রেখেছিল। আমার আফসোস হয় আওয়ামী লীগের লোকজনের জন্য। আগামী দিনে তারা বাংলাদেশের মানুষকে কোন মুখে কথা বলবে, কোন মুখে মুখ দেখাবে? এই শেখ হাসিনার কথা আবার এসে বলবেন যারা নিজের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে শুধুমাত্র নিজের পরিবার পরিজনের লোকজনদেরকে নিয়ে, নিজের একটা ছেলে বিদেশে আগেই সেটেল করেছে, মেয়ে একটা ছিল ওটাকেও ইন্ডিয়ায় আগেই সেটেল করে দিয়েছে, তারপরে যা আত্মীয় স্বজন যা ছিল সবাইকে আগেই পাচার করেছে। সর্বশেষ একটা বোন ছিল, সেই বোনটাকে সঙ্গে নিয়ে 16টা লাগেজ ভর্তি করে যা কিছু জমাইছে সব জমিয়ে হেলিকপ্টারে করে সেই জায়গায় যারা তার পরম বন্ধু সেই নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় নিলেন। বাংলাদেশকে তিনি কলঙ্কিত করবেন, বাংলাদেশের মানুষকে নির্লজ্জিত করবেন। যদি সব সাহস থাকতো, যদি নেতা কর্মীদের জন্য তার এতটুকু কমিটমেন্ট থাকতো, ভালোবাসার মায়া থাকতো, তাহলে গোটা দেশের আওয়ামী লীগকে এভাবে অরক্ষিত রেখে নিজেরা পালিয়ে যেতে পারতেন না। আর পালাবেনই যদি, আর পালাবেনই যদি, তাহলে সময় থাকতে ক্ষমতা হস্তান্তর করবেন না কেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বলেছিলাম শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা জানতো 15ই আগস্ট তার বাবা মাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি 50 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই নাটক সাজিয়েছিলেন যাতে আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে না পারে। তবে আওয়ামী লীগের যদি কোনো আসলে রাজনীতিবিদ থেকে থাকেন, যদি বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি নিয়ে আপনাদের কোনো কাজ করার আগ্রহ থাকে, তাহলে আমি আপনাদেরকে 2টা পরামর্শ দেব। 1 নম্বর পরামর্শ হলো, প্রথমে আপনাদের বড় অপরাধ হয়ে গেছে যে এই ধরনের একজন মানসিক বৈকল্যের শিকার একটা মানুষকে এই জাতির উপর আপনারা বছরের পর বছর চাপিয়ে রেখেছেন। এটা আপনাদের মস্ত বড় অপরাধ হয়েছে। এই জন্য আপনাদের তওবা করা দরকার। একটা গণতওবার আয়োজন করেন। কোন ফাঁসিবাদী নেতা নেত্রীকে আর কোনদিন আপনারা দলের নেতা বানাবেন না। আপনাদের সেই তওবা করানোর জন্য যা যা লাগে আমরা সব করবো। 2 নম্বর আরেকটা পরামর্শ থাকবে, এই নামটাকে বদলায় ফেলেন।
লীগ নামে যা কিছু হয় এই সব এইভাবেই আস্তে আস্তে দিনে দিনে ক্ষয় হয়ে যায়। আওয়ামী লীগের আগে ছিল আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের আগে ছিল মুসলিম লীগ। বাংলাদেশে 1971-এর পরে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত মুসলিম লীগারদের অনেক দৌরাত্ম, অনেক জুলুম অত্যাচার বাংলাদেশের মানুষ দেখেছে। 71-এর পরে বাংলাদেশে মুসলিম লীগদেরকে তাদের হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর 71 থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মানুষের অনেক রক্ত খেয়েছেন আপনারা, এদেশের অনেক মায়ের বুক খালি করেছেন আপনারা, এদেশের আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আপনারা, এদেশের ইসলামকে দাবায় রাখবার চক্রান্ত করেছেন আপনারা, এদেশের সকল আলেম ওলামাদের কোরআনের মাহফিলগুলোতে 144 আপনারা জারি করেছিলেন। আমার কোন মাহফিল করতে দেন নাই বছরের পর বছর, আমরা কোরআনের কথা বলতে যাব আপনারা দেন নাই। 144 তারা জারি করেছেন, 144 তারা জারি করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছেন। এদেশের আলেমদেরকে আপনারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন। সুতরাং এত হত্যার দাগ নিয়ে, এত খুনের রক্ত নিয়ে এই আওয়ামী লীগ আর বাংলাদেশের মানুষের সামনে আসতে পারবে না। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার ইতিহাস, তার নথির ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন। আওয়ামী লীগ যেটা করত, সংখ্যালঘুদের উপর রাতের আধারে কালনাগিনী হয়ে ছবল মারত, দিনের আলোতে তারাই আবার বোঝা হয়ে থাকতে আসতো। এইভাবে নাটক সাজিয়ে ধর্ম সংখ্যালঘুদের তাদের নির্যাতন চালিয়ে, তাদের বাড়িঘর দখল করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করে, আবার তারা মায়া কান্না কেঁদে সংখ্যালঘুদেরকে একটি সিম্পেথি, সহানুভূতি অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। এখন আর বাংলাদেশে শেখ হাসিনাও নাই, আওয়ামী লীগের রাজনীতিও নাই, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাও নাই। বিগত এই 2 মাস, প্রায় 2 মাস কাছাকাছি সময় বাংলাদেশের কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে নাই। কোথাও কোনো মন্দির পেকোটা অথবা কোথাও কোনো বৌদ্ধদের সেই পেকোটা অথবা আপনার মন্দির এবং খ্রিস্টানদের গির্জা কোথাও হামলা হয় নাই। কারণ হামলা করবে যারা, সেই সকল কুশীলব নাটকের নায়ক নায়িকারা নাই। এই জন্য এখন আর সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও ঘটে না। আমরা আলেম সমাজকে বলেছি, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা, খেলাফত মজলিসের নেতা কর্মীরা গোটা বাংলাদেশে সংখ্যালঘুদের জান মাল এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছে এবং করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার শেষ কথা হলো এই যে রক্তের বিনিময়ে, ত্যাগের কোরবানির বিনিময়ে আলেম সমাজ সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছে এই বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্তি সংগ্রামের ক্ষেত্রে। বছরের পর বছর আমরা কারারুদ্ধ থেকেছি, জালিমের সঙ্গে আপোষ করি নাই। আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদের সবচেয়ে বড় আক্রমণ ছিল ইসলামের বিরুদ্ধে। ইসলামের গোড়া কেটেছে, উপর দিয়ে কিছু পানি ঢেলেছে, কিন্তু গাছের গোড়া কেটেছে। আগে আমাদের কথা বলবার রাস্তা বন্ধ করে দিয়েছিল তারা। সেই ইসলাম বিরোধী রাষ্ট্র সরকার তারা চলে গেছে। তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দু নীতিকে, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করবার। তারা তাদেরকে, আমরা বলেছি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি চলবে, কিন্তু 90% মুসলমানদের দেশে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে বরদাস্ত করা হবে না। শেখ হাসিনার উৎখাতের পর, শেখ হাসিনার উৎখাতের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন। আমরা এই সরকারকে সহযোগিতা প্রথম দিন থেকে করেছি, এখনো করছি, ভবিষ্যতেও সহযোগিতা করবার দৃঢ় ইচ্ছা আমাদের রয়েছে। তবে সরকারকে আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিতে হবে। খুব ভালো করে একটা কথা বলে রাখি, দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে
ইসলামের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলবার ফুরসত আমাদের হবে না। হিন্দুত্ববাদের জায়গায় যদি সমকামিতা সহ পশ্চিমা অসভ্যতা ট্রান্সজেন্ডারের নামে আমার বাংলাদেশে যদি আমদানি করবার পায়তারা করা হয়, বুকের রক্ত দিয়ে প্রতিহত করবো আমরা ইনশাআল্লাহ। সাথী ও বন্ধুগণ, এটা আমাদের পরিষ্কার কথা, বর্তমান সরকার এখানে অনেক এনজিওদের ইনভলভমেন্ট রয়েছে।